আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বাংলাদেশ করবিধি বইয়ের মূলধনী আয় নিয়ে আলোচনা করব, যার ধারা হচ্ছে 57 থেকে 61। এই মূলধনী আয়ের আজকে আমাদের ক্লাস নাম্বার 1। আজকের ক্লাসে আমরা মূলধনী আয়ের কিছু বেসিক কনসেপ্ট তোমাদের সাথে শেয়ার করব। সেই সাথে আমরা মূলধনী আয় নিয়ে আমাদের প্রায় 5 থেকে 6টা ক্লাস আসবে ধারাবাহিকভাবে। তো ক্লাসগুলো করলে মূলধনী লাভ খাতের যে ম্যাথগুলো আসবে তোমাদের, সেই ম্যাথগুলোর কোনো সমস্যা আশা করি আর থাকবে না। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা আমাদের ক্লাসগুলো শেয়ার করবা এবং আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা তোমাদের কেমন লাগে। তোমাদের উৎসাহ পেলে আমরা পরবর্তী ক্লাসগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো চলো আমরা এখন ক্লাস শুরু করি। তো এখানে আমাদের ক্লাস 1-এ বলা আছে, মিস্টার আকাশ 50,000 টাকা দিয়ে একটি মোবাইল ক্রয় করে। ধরো মিস্টার আকাশ নামের একজন ব্যক্তি 50,000 টাকা দিয়ে একটি মোবাইল ক্রয় করছে। এটা মোবাইল দিয়ে আমি তোমাদের উদাহরণটা দিলাম, আসলে মূলত এগুলো স্থায়ী সম্পদ কেনা হয় আর কি। তো মোবাইলটির আনুমানিক আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। 2 বছর ব্যবহার করার পর আকাশ তার মোবাইলটি বন্ধু পলাশের নিকট বিক্রি করে দেয়। তার মানে 50,000 টাকা দিয়ে মোবাইল কিনে, এই মোবাইলের আয়ুষ্কাল ছিল 5 বছর, সেটা 2 বছর ব্যবহার করে সেই মোবাইলটা কি করে বিক্রি করে দেয়। নিম্নলিখিত সত্য অনুসারে আকাশের মোবাইল বিক্রয়জনিত মূলধনী লাভ আর কারবারি লাভ নির্ণয় করো। যদি বিক্রয় মূল্য হয়, অর্থাৎ মোবাইলটির বিক্রয় মূল্য যদি হয় 65,000 টাকা, 55,000 টাকা আর 45,000 টাকা, তাহলে কত টাকা মূলধনী লাভ হবে আর কত টাকা কারবারি লাভ হবে, এই কনসেপ্টটা তোমাদের ভালো করে শিখতে হবে আগে। তো চলো আমরা প্রত্যেকটা কেসকে ইন্ডিভিজুয়ালি আমরা কি করি, মূল্যায়ন করি, তাহলে খুব সহজে আমরা এই ম্যাথগুলো বুঝতে পারবো। তো এখন প্রথমে আমরা এই সম্পত্তিটার কি করব, অবচয় বের করব। মনে রাখবো প্রথমে অবচয় বের করব। তো অবচয় বের করব কোন পদ্ধতি সেটা বলে নাই, তো আমরা ধরলাম যে এখানে তোমাদের সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধরা হবে। তো এখানে আমাদের ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে আয়ুষ্কাল দিয়ে ভাগ করে আমরা সরলরৈখিক পদ্ধতিতে অবচয়টা নির্ণয় করে নিই। তাহলে আমাদের এখানে মোবাইলটির ক্রয় মূল্য ছিল কত, 50,000 টাকা। 50,000 টাকা থেকে ভগ্নাবশেষ মূল্য যেহেতু দেওয়া নাই, তাহলে এখানে আয়ুষ্কাল হচ্ছে 5, যেহেতু মোবাইলটার আয়ুষ্কাল 5 বছর, ভাগ দিলে আমরা প্রতি বছর অবচয় পাই 10,000 টাকা। যেহেতু মোবাইলটা 2 বছর ব্যবহার হয়ে গেছে, তাহলে পুঞ্জীবিত অবচয়ের পরিমাণ হচ্ছে 10,000 গুণ 2, 20,000 টাকা অলরেডি অবচয় হয়ে গেছে মোবাইলের। এখন আমরা চলে যাব, যদি মোবাইলটা 65,000 টাকা বিক্রি করা হয় তাহলে কত টাকা মূলধনী লাভ হয়েছে এবং কত টাকা কারবারে লাভ হয়েছে, এটা আমরা বের করব। এটার নিয়মটা কি একটু মনোযোগ দিয়ে দেখো। আমরা প্রথমে আকাশের মূলধনী লাভ খাতা আয় নির্ণয় করব। মূলধনী লাভ খাতা আয় নির্ণয়ের নিয়ম হচ্ছে সম্পত্তির বিক্রয় মূল্য অথবা ন্যায্য বাজার মূল্য। যদি বিক্রয় মূল্য এবং ন্যায্য বাজার মূল্য এই দুইটার মধ্যে যেই ফিগারটা বড় হবে সেই ফিগারটা আমরা এখানে লিখব। সেখান থেকে আমরা এই সম্পত্তিটার অর্জন মূল্য মানে ক্রয় মূল্যটা বাদ দিয়ে দিব। তাহলে ক্রয় মূল্য কত, 50,000। ক্রয় মূল্য 50,000 বাদ দিলে আমাদের এখানে থাকে 15,000 টাকা। এই 15,000 টাকা হচ্ছে মূলধনী লাভ। তার মানে তোমরা ক্লিয়ার সবাই যে সম্পত্তির বিক্রয় মূল্য এবং ন্যায্য বাজার মূল্যের মধ্যে যেটা বড় হবে সেখান থেকে যদি সম্পত্তির অর্জন মূল্য বা ক্রয় মূল্য বাদ দিই তাহলে আমাদের মূলধনী লাভটা চলে আসবে। মূলধনী লাভটা তো আমরা বের করলাম। এবার আমরা কারবারি লাভটা কিভাবে নির্ণয় করব। কারবারি লাভটা কিভাবে নির্ণয় করব চলো আমরা দেখে আসি। এবার কারবারি আয়টা আমরা নির্ণয় করি। প্রথমে আমরা লিখব সম্পত্তির বিক্রয় মূল্য আর ন্যায্য বাজার মূল্য, এই দুইটার মধ্যে যেটা বড় সেখান থেকে আমরা বাদ দিব সম্পত্তির বহিমূল্য। সম্পত্তির বহিমূল্য কিভাবে আমরা বাদ দিব, এখানে আমরা সম্পত্তির অর্জন মূল্য হচ্ছে কত, 50,000 টাকা, ক্রয় মূল্য 50,000, এটার পুঞ্জীবিত অবচয় কত, 20,000 টাকা, অর্থাৎ 20,000 টাকা এই পর্যন্ত অবচয় হয়ে গেছে। তো 50,000 থেকে 20,000 টাকার অবচয় হইলে এই সম্পত্তিটার এখন বহিমূল্য আছে কত, 30,000 টাকা। আমরা বিক্রি করছি কত, 65,000 টাকা। তাহলে 30,000 টাকার সম্পদ যদি আমরা 65,000 টাকা বিক্রি করি তাহলে আমাদের মোট লাভ হচ্ছে 35,000 টাকা। তাহলে এই সম্পত্তিকে আমরা মোট লাভ করছি 35,000 টাকা, যার মধ্যে 15,000 টাকা হচ্ছে মূলধনী লাভ। 15,000 টাকা কি মূলধনী লাভ। তাহলে এই 35,000 থেকে যদি আমরা 15,000 টাকা বাদ দিই, 35,000 থেকে যদি আমরা 15,000 টাকা বাদ দিয়ে দিই তাহলে আমাদের বাকিটা হচ্ছে কারবারি লাভ। তাহলে মোট লাভ থেকে যদি আমরা মূলধনী লাভটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কারবারি লাভটা চলে আসবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তার মানে এখানে দুইটা আয় আমরা বের করে নিলাম। এবার সেম যদি এই মোবাইলটা 55,000 টাকা বিক্রি করে তাহলে কি হবে। তাহলে দেখো আমরা শুধু এখানে অ্যামাউন্টটা চেঞ্জ করে দিলে হবে। খ নাম্বারের জন্য 65 জায়গায় কত, 55, 65 জায়গায় কত হবে, 55,000 টাকা। তাহলে দেখো আমরা এবারে চেঞ্জ করে দিলেই হয়ে যাচ্ছে সম্পত্তির বিক্রয় মূল্য 55,000 আর আমাদের ক্রয় মূল্য হচ্ছে 50,000, তাহলে মূলধনী লাভ 5,000 টাকা।
আর এখানে আমাদের মোট লাভ হচ্ছে কত 25,000 টাকা, আর 25,000 থেকে 5,000 বাদ দিলে আমাদের কারবারে আয় হচ্ছে 20,000 টাকা। তার মানে এখানে আমরা 2 নম্বরে 55,000 টাকা বিক্রি করলে মূলধনী লাভ পাবো 5,000 আর কারবারে আয় পাবো আমরা 20,000 টাকা। এখন যদি এই মোবাইলটা যদি 45,000 টাকা বিক্রি করে, কত টাকা বিক্রি করে 45,000 টাকা বিক্রি করে, তাহলে কি হবে আমরা একটু দেখে আসি চলো। 45,000 টাকা যদি মোবাইলটি বিক্রি করে, এই মোবাইলটার ক্রয় মূল্য হচ্ছে কত 50,000 টাকা। তার মানে এখানে কোনো মূলধনী লাভ নাই, অর্থাৎ এখানে কোনো মূলধনী লাভ নাই। এখন এখানে কিন্তু মাইনাস কোনো ফিগার আসবে না, কারণ মূলধনী ক্ষতি বলতে কিছু নাই, এখানে মূলধনী লাভ নাই। সো এটাকে আমরা খালি রেখে দিব। এবার এই 45,000 টাকার মধ্যে 30,000 টাকা বহিমূল্য বাদ দিলে আমাদের মোট লাভ আসছে কত 15,000 টাকা। যেহেতু এখানে মূলধনী লাভ নাই, তাহলে এখানে আমাদের কারবারে আয় পুরো 15,000 টাকায় কারবারে আয়। এইভাবে তোমরা চাইলে এই ম্যাথগুলো করতে পারবা। এবার আমরা তোমাদের এনিতে আসা একটা ম্যাথ দেখাবো। যেহেতু আমাদের প্রথম বেসিক কনসেপ্টটা তোমাদের শিখাইছি, এবার আমরা সেম একটা ম্যাথ দেখি। এনিতে আসছে 2016 সালে। এখানে কি বলা আছে ভালো করে দেখো। তো এবার এখানে আমাদের ক্লাস 2তে দেখো 2016 সালে একটি ম্যাথ আসছিল। জনাব রহিম একজন ব্যবসায়ী 2009 সালের 1 জানুয়ারি তারিখে 5 লাখ টাকার একটি যন্ত্রপাতি ক্রয় করেন। যন্ত্রটি 21 সালের 30 জুন তারিখে 6,20,000 টাকায় বিক্রি করেন। সম্পত্তিটি হস্তান্তরের সময় ন্যায্য বাজার মূল্য ছিল 6,50,000 টাকা। তার মানে বিক্রয় মূল্য 6,20,000, ন্যায্য বাজার মূল্য 6,50,000। বিক্রয় পর্যন্ত অনুমোদিত অপচয়ের পরিমাণ ছিল 1,20,000 টাকা। তার মানে এটা হচ্ছে পুঞ্জীবিত অপচয়। জনাব রহিমের অন্যান্য খাতে আয় ছিল 2,50,000 টাকা। আমাদের জিজ্ঞেস করছে করবর্ষে জনাব রহিমের মূলধনী লাভ খাতে আয় নির্ণয় করো, মোট আয় নির্ণয় করো। এখন আমরা প্রথমে মূলধনী লাভ খাতে আয়টা নির্ণয় করি। তো মূলধনী লাভ খাতে আয় নির্ণয়ের নিয়মটা কিরকম ছিল? ন্যায্য বাজার মূল্য 6,50,000 টাকা, সেখান থেকে আমরা বিক্রয় মূল্য যেটা থাকবো এই দুইটার মধ্যে বড় যেটা বড়, অর্থাৎ ন্যায্য বাজার মূল্য এবং বিক্রয় মূল্য যেটা বড় সেটা আমরা লিখবো। লেখার পর সেখান থেকে আমরা সম্পত্তির ক্রয় মূল্য বাদ দিব। ক্রয় মূল্য কত 5 লাখ টাকা, বাদ দিলে আমাদের মূলধনী লাভ চলে আসে 1,50,000 টাকা। তাহলে এটা হচ্ছে প্রথম রিকোয়ারমেন্ট তোমাদের শেষ হয়ে গেল। মূলধনী লাভটা আমরা বের করলাম। এখন আমাদের চাইছে মোট আয়। তো মোট আয়ের মধ্যে তো মূলধনী লাভ আসবে, কারবারি আয় আসবে, অন্যান্য খাতের আয় আসবে। এখন তোমার তো কারবারি আয়টা নাই, তাহলে এখন তোমাকে কারবারি আয় না বললেও বের করতে হবে। কারবারি আয় বের করার নিয়ম কি মনে আছে? আমরা সম্পত্তির বিক্রয় মূল্য, তো মুনাফা জাতীয় আয় নির্ণয়ের জন্য আমরা যেটা করব, সম্পত্তির বিক্রয় মূল্য 6,20,000 টাকা আর সম্পত্তির ন্যায্য বাজার মূল্য আছে 6,50,000 টাকা। এই দুটার মধ্যে যেটা বড় সেখান থেকে আমরা বহিমূল্য বাদ দিব। অর্জন মূল্য ছিল সম্পত্তির কত 5 লক্ষ টাকা, আর পুঞ্জীবিত অবচয় আসছিল 1,20,000 টাকা। এটা বাদ দিলে তাকে 3,80,000 টাকা আমাদের কি বহিমূল্য। 3,80,000 টাকা বহিমূল্য বাদ দেওয়ার পর আমাদের এখানে মোট লাভ থাকে 2,70,000 টাকা, যার মধ্যে 1,50,000 টাকা হচ্ছে মূলধনী লাভ। এই 1,50,000 টাকা মূলধনী লাভ যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের মুনাফা জাতীয় আয় বা কারবারি আয় চলে আসবে। এটাকে পেশা খাতের আয় বা কারবারি আয় বা মুনাফা জাতীয় আয় যেটাই বলি না কেন, এই আয়টা পেয়ে যাব। তাহলে এখন আমরা এখানে দুইটা আয় পেলাম, একটা হচ্ছে মূলধন জাতীয় আয়, আরেকটা হচ্ছে কারবারি আয় 1,20,000 টাকা। আরেকটা আয় আছে অন্যান্য খাতের আয়। এই তিনটা আয়কে যদি এখন আমরা যোগ করে দিই একসাথে, এই তিনটা আয়কে যখন আমরা একসাথে যোগ করে দিব, এখানে দেখো এদের ব্যবসা বা পেশা খাতে আয়, যন্ত্রপাতি বিক্রয়ের মুনাফা 1,20,000 টাকা, মূলধনী লাভ খাতে আয়, যন্ত্রপাতি বিক্রয় হতে মূলধনী লাভ 1,50,000 টাকা, আর অন্যান্য খাতে আয় 2,50,000 টাকা। তিনটা আয় যোগ করে দিলে আমরা মোট আয় পেয়ে যাব। এই পর্যন্ত করে দিলে অঙ্কটা তোমাদের হয়ে যাবে। তো আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসগুলো দেখার জন্য।